আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি দেশের মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য সবচাইতে বেশি বিশ্বাস করে থাকে নিজের দেশের সেনাবাহিনীদের উপর। কারণ একমাত্র সেনাবাহিনীরাই দেশের কঠিন পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে নিজের দেশের মানুষকে রক্ষা করে। কিন্তু কি হবে, হঠাৎ করে কোনো দেশের সেনাবাহিনী যদি নিজের দেশের মানুষদেরকেই হত্যা করতে শুরু করে এবং তারা হয়ে যায় স্বৈরাচার সরকারের হাতের পুতুল। তাই নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাস্তায় ফেলতে থাকে নিরীহ মানুষদের লাশ। তাহলে সেই দেশের পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে। আমাদের বাংলাদেশের মতোই ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল সাউথ কোরিয়ায়। সময়টা ছিল 1980 সাল। হঠাৎ করে একটি ছাত্র আন্দোলনের ফলে সেই দেশের সেনাবাহিনীরা হত্যা করেছিল শত শত নিরীহ মানুষদেরকে। তবে এই ঘটনাটি পৃথিবীর সকল মানুষদের কাছ থেকে আড়াল করার জন্য তারা অনেক জঘন্য কাজ করেছিল, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই গল্পটি দেখার সময় আপনাদের কাছে মনে হতে পারে যে আপনারা আপনাদের বাংলাদেশেরই একটি বাস্তব চিত্র দেখছেন। আসলে মানুষ কতটা স্বার্থপর আর নিষ্ঠুর হতে পারে এই গল্পটি দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন। কারণ এই গল্পের নির্মমতা বারবার আপনার চোখে অশ্রু এনে দিবে। তাহলে চলুন ঘুরে আসা যাক সাউথ কোরিয়ায় ঘটে থাকা একটি সত্য ঘটনার গল্প থেকে। হ্যাঁ, বলছি 2017 সালে রিলিজ হওয়া আ ট্যাক্সি ড্রাইভার মুভির কথা। গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিউল শহরে। সময়টা ছিল 1980 সালের দিকে, যেখানে আমরা একজন ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই। তার নাম হচ্ছে কিম। কিম খুবই সহজ সরল এবং পরিশ্রমী একজন মানুষ। তো সারাদিন ট্যাক্সি চালিয়ে রাত্রেবেলা কিম বাড়িতে ফিরে আসে। সে সিউল শহরেরই ছোট্ট একটি গলির মধ্যে ভাড়া বাসায় থাকে। আসলে কিমের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যার ফলে গত 6 মাস ধরেই সে তার বাড়ি ভাড়াটাও দিতে পারেনি। তবে তারপরেও সে অনেক সুখী একজন মানুষ। পৃথিবীতে কিমের আপন বলতে তেমন কেউই ছিল না, শুধুমাত্র ছিল তার 11 বছর বয়সী ছোট্ট একটি মেয়ে, যার নাম হচ্ছে ইউনজং। কিম তার মেয়েকে তার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসে। আজ থেকে প্রায় অনেক বছর আগে ইউনজংয়ের মা মারা গিয়েছিল, আর তারপর থেকে কিম তার মেয়েকে একা হাতেই মানুষ করছে। যদিও সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু দারিদ্রতার কারণে অনেক সময় সে তার মেয়েকে পছন্দের জিনিসগুলো কিনে দিতে পারে না, যেটার জন্য তার নিজেরই অনেক বেশি খারাপ লাগে। তো এবার একদিন যখন কাজ শেষ করে কিম তার বাড়িতে ফিরে আসে, তখন সে তার মেয়ে ইউনজংয়ের কপালে একটি কাটা দাগ দেখতে পায়, যেটা দেখে সে একদম অস্থির হয়ে পড়ে। তার আর বুঝতে বাকি থাকে না যে আবারও বাসার বাড়িওয়ালির ছেলে তার মেয়ের গায়ে আঘাত করেছে। তাই কিম আজকে প্রচণ্ড রেগে যায়, আর সে দ্রুত বাড়িওয়ালির কাছে চলে যায়। তো কিম এখানে তার ছেলের নামে নালিশ করতেই যাবে, কিন্তু তার আগেই বাড়িওয়ালি তাকে বলে, আপনার উচিত আপনার মেয়েকে ভদ্রতা শেখানো। দেখুন তো, ও আমার ছেলেটাকে মেরে কি করেছে। আসলে ছোট্ট মেয়েটা বাড়িতে সারাদিন একাই থাকে, ও এসব কিছু জানবে কি করে। আপনার উচিত ওকে সময় দেওয়া। সে তাকে আরও বলে, গত 4 মাস ধরে আপনি আমাকে কোনো ধরনের বাড়ি ভাড়াই দেননি। আপনার কি খেয়াল আছে যে হিসেবে কত টাকা হয়ে গিয়েছে? প্রায় 1 লাখ ইয়েন। তাই দ্রুত আমার টাকাগুলো পরিশোধ করুন, তা না হলে খুব শীঘ্রই আপনাদেরকে বাড়ি ছাড়তে হবে। কিম রেডিওতে নিউজ শুনছিল, যেখানে বলা হচ্ছিল কিছুদিন আগেই তাদের দেশের রাষ্ট্রপতি মারা গিয়েছে, যার ফলে এখন পুরো দেশেই সামরিক শাসন চালু করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন এই সম্পূর্ণ দেশটিকে পরিচালনা করবে দেশের সেনাবাহিনীরা। তাছাড়া দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিশৃঙ্খলা চলছে, যার ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে তোলার জন্য সরকার কিছুদিনের জন্য কারফিউ জারি করেছে, যার ফলে স্কুল, কলেজ, মার্কেট ও সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যার কথা শুনে কিম অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে এখন এমন এক পরিস্থিতিতে রয়েছে যে একদিন ট্যাক্সি চালানো বন্ধ রাখলে তার
তার খাবার কেনারও টাকা থাকবে না। তার উপর আবার বাড়ি ভাড়ার পরিশোধের চাপ তো আছেই। অন্যদিকে আমরা জাপানের একটি প্রেস ক্লাব দেখতে পাই, যেখানে বিভিন্ন দেশের সাংবাদিকেরা সময় কাটাতে আসতো। তো এখানেই আমরা পিটার নামক একজন সাংবাদিককে দেখতে পাই, যে কিনা একজন জার্মানির সাংবাদিক। তবে সে নিউজ রিপোর্টের জন্য গত 8 বছর ধরে জাপানেই রয়েছে। পিটার ছিল অনেক সৎ এবং সাহসী একজন সাংবাদিক। সে কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং কাউকে কোনো ভয় না পেয়ে মানুষের সামনে সে সবসময় সত্য নিউজ তুলে ধরে। তখন পিটার তার আরও কিছু সাংবাদিক বন্ধুদের নিয়ে গল্প করছিল। তবে এমন সময় সে তাদের কাছ থেকে কোরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারে, যে কিভাবে পুরো কোরিয়াতে কারফিউ জারি করে দেওয়া হয়েছে আর সেখানে সামরিক শাসন চালু করে দেওয়া হয়েছে। আর কোরিয়ার সরকার খুবই সাবধানতার সাথে এই পুরো বিষয়গুলো গোপন করতে চাইছে। এখন এই বিষয়টি জানতে পেরে পিটার কোরিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে সে সেখানকার সমস্ত নিউজগুলো তুলে ধরতে পারে। তাই পরের দিন সকালে সে সোজা চলে যায় সাউথ কোরিয়ার সিউল শহরে। এরপর সে কোরিয়ায় লি নামক একজন সাংবাদিকের সঙ্গে দেখা করতে আসে, যে কিনা তার পরিচিত ছিল। তো পিটার এখানে লিয়ের কাছে কোরিয়ার সম্পূর্ণ বিষয়গুলো জানতে চায়। লি তখন তাকে জানায় যে কোরিয়ার অবস্থা এখন খুব একটা ভালো নেই, কারণ এখানে সামরিক শাসন চালু করে দেওয়ার পর প্রতিনিয়ত বিভিন্ন এমপি, মন্ত্রী এবং নির্দোষ মানুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। লি এখানে আরও বলে, আমাদের দেশে গুয়াংজু নামে একটি শহর আছে, আর এখন পুরো কোরিয়ার মধ্যে সেই শহরের অবস্থা সবচাইতে বেশি খারাপ, কারণ শহরটিকে পুরো কোরিয়া থেকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেখানকার মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট কানেকশন এবং তাদের সাথে যোগাযোগের যত ধরনের রাস্তা ছিল সে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে শহরটির ভিতরে কি হচ্ছে সে ব্যাপারে কেউই জানে না। এমনকি শহরটির ভিতরে প্রবেশ করার যত ধরনের রাস্তা ছিল সে প্রত্যেকটি রাস্তাই সেনাবাহিনীরা বন্ধ করে রেখেছে। তবে আমার কাছে খবর আছে সেখানকার পরিস্থিতি অনেক খারাপ, কারণ সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। এমনকি গত রাতেও একজন নির্দোষ মানুষকে হত্যা করা হয়েছে। আর এটাই হচ্ছে আমার কাছে গুয়াংজু শহরের সর্বশেষ খবর। এছাড়া সেখানকার আর কোনো পরিস্থিতি আমি জানি না। আমাদের দেশের প্রত্যেকটি সাংবাদিকের উপর অনেক কড়া নজর রাখা হচ্ছে, কারণ সরকার কোনোভাবেই চাইছে না যে এসব খবরাখবর বাইরের মানুষ জেনে যাক। আর ভুল করেও যদি কোনো সাংবাদিক রিপোর্ট করে তাহলে তার অবস্থাও একদম খারাপ হয়ে যাবে, তাকেও হয়তো হত্যা অথবা গুম করে ফেলা হবে। তাই কোনো সাংবাদিকই ভয়ে কোনো কিছু লিখছে না এবং রিপোর্ট করছে না। ফলে জনগণ সেটাই দেখছে যেটা সরকার তাদেরকে দেখাতে চাচ্ছে। এসব কথা শুনে পিটার তখন তাকে বলে, ঠিক আছে, তাহলে আমি এই সমস্ত সত্য নিউজগুলো গুয়াংজু শহর থেকে শুরু করতে চাই। তুমি শুধু এখন আমাকে গুয়াংজু শহরে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। এবার অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। কিম তাদের ট্যাক্সি ইউনিয়নের ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল আর তার একজন বন্ধুর সঙ্গে গল্প করছিল। তবে এমন সময় সেখানে এক ট্যাক্সি ড্রাইভার তার বন্ধুকে বলে, আমাকে এখন দ্রুত খাবার শেষ করে সিউলের দিকে যেতে হবে, কারণ আমাদের দেশে একজন বিদেশি লোক এসেছে। সে গুয়াংজু শহরে যেতে চায়, তাই আমাকে দ্রুত তাকে গুয়াংজু শহরে পৌঁছে দিতে হবে। এখন তাকে গুয়াংজুতে পৌঁছে দিয়ে তারপর কাল সকালে কারফিউ দেওয়ার আগেই তাকে আবারও ফিরিয়ে আনতে হবে। আর এই কাজের জন্য সে আমাকে 1 লাখ ইয়েন দেবে। আর এই কথা শুনে সেই লোকটি একদম চমকে যায় আর সে তাকে বলে, শুধুমাত্র এইটুকু কাজের জন্য 1 লাখ ইয়েন? লোকটি তাকে বলে, আরে না না, তেমন কোনো ব্যাপার না। আসলে সেই প্যাসেঞ্জার শুধুমাত্র ইংলিশে কথা বলতে পারে, তাই তার এমন একজন ড্রাইভারের প্রয়োজন ছিল যে ইংলিশ ভালো জানে। আর আমি তো আমেরিকান এম্বাসিতে অনেকদিন পর্যন্ত কাজ করেছি, তাই ইংরেজিটা আমার বেশ ভালোই জানা আছে। আর মূলত এই কারণেই আমাকে এত টাকা দিতে চেয়েছে। আর এই সমস্ত কথা শুনতে পায় কিম, তাই সে আর সেখানে 1 সেকেন্ডও দেরি না করে
নাচতে নাচতে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আসলে সে চাইছিল ওই প্যাসেঞ্জারকে সে পৌঁছে দিবে, কারণ যদি কোনোভাবে সে ওই কাজটি করতে পারে তাহলে সে 1,00,000 ইয়েন পাবে। আর এই সময় এই টাকাটা তার জন্য অনেক বেশি জরুরি ছিল, আর এটা দিয়ে সে অন্তত তার বাড়ি ভাড়া শোধ করে দিতে পারবে। এটা চিন্তা করেই সে সেখানে চলে যায়। এরপর দেখা যায় সেই প্যাসেঞ্জার আর কেউ নয়, বরং পিটার। আর কিম এখানে পিটারকে খুব সহজেই চিনে ফেলে, কারণ এই পুরো জায়গাটিতে শুধুমাত্র একজনই বিদেশি ছিল। তো পিটারের বন্ধু লি এখানে কিমকে বলে, তুমি সবকিছু ঠিকঠাক জানো তো যে তোমাকে কি কাজ করতে হবে? কিম তখন বলে, অবশ্যই জানি। আমাকে প্রথমে তাকে গুয়াংজুতে নিয়ে যেতে হবে, এরপর সকালবেলা কারফিউ দেওয়ার আগে তাকে নিয়ে আসতে হবে, তাই তো? তখন লি বলে, একদম ঠিক। তখন কিম সে আসল ড্রাইভারের পৌঁছে যাওয়ার আগেই সে পিটারকে নিয়ে বেরিয়ে পড়ে। তবে কিম যখন অনেকটা পথ পাড়ি দিয়ে গুয়াংজোর একদম কাছাকাছি চলে আসে, তখন সে দেখতে পায় যে সেনাবাহিনীরা গুয়াংজোর রাস্তা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সেই শহরে কেউ প্রবেশ করতে পারবে না এবং কেউ বেরো হতে পারবে না। কিম এটা শুনে বেশ অবাকই হয়, কারণ কারফিউ শুরু হওয়ার কথা কালকে থেকে। তাহলে এখন কেন এই শহরের রাস্তা বন্ধ আছে সে সেটাই বুঝতে পারছে না। তবে এমন সময় দেখা যায় যে তাদের গাড়িটি দেখতে পেয়ে সেখানে সেনাবাহিনীর কয়েকজন সদস্য আসে, আর তারা তাদেরকে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই শহরে নাকি কিছুদিন আগে থেকেই কারফিউ জারি করে দেওয়া হয়েছে। এখন এই কথা শুনে কিম তখন গাড়ি নিয়ে ফিরতে শুরু করে সিউলের দিকে। এইটা শুনে কিম একটু রাগ হয় আর বলে, আমি তোমাকে ভাড়া দিয়েছি গুয়াংজুতে নিয়ে যাওয়ার জন্য, আর তুমি সিওলে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছো? যদি তুমি আমাকে এই গুয়াংজু শহরে না পৌঁছে দাও তাহলে আমি বলে দিচ্ছি তোমাকে আমি 1 টাকাও দেব না। যদিও কিম খুব একটা ভালো ইংরেজি বুঝতে পারতো না, কিন্তু অল্প অল্প হলেও সে পিটারের কিছু কথা বুঝতে পারে। এরপর সে পিটারকে বলে, আচ্ছা তুমি কি এমন কাজ করো যে এত ভয়ানক পরিস্থিতিতেও তোমাকে গুয়াংজুতে যেতেই হবে? পিটার তখন তাকে বলে, আমি কি কাজ করি সেটা তোমার জানার কোনো বিষয় নেই। আসলে পিটার এখানে সকলের কাছ থেকে নিজের পরিচয় গোপন করে রাখছিল, কারণ তার পরিচয় ফাঁস হয়ে গেলে সমস্যা হতে পারে। তবে কিম ভাবছিল যে পিটার হয়তো কোনো বিজনেসম্যান, আর গুয়াংজু শহরে তার কোনো জরুরি কাজ থাকতে পারে। তাই সে গভীর এক জঙ্গলে ছোট্ট এক রাস্তা দিয়ে অনেকটা জায়গা ঘুরে ঘুরে গুয়াংজুর উদ্দেশ্যে যাচ্ছিল। আর এটা ছিল সেই শহরে পৌঁছানোর গোপন একটি রাস্তা। কিন্তু কিছু দূর আসার পরেই কিম দেখতে পায় যে এই রাস্তার মধ্যেও সেনাবাহিনীরা কয়েকটি ক্যাম্প বসিয়ে বন্ধ করে রেখেছে। কিন্তু পিটারকে তো কিমের যেভাবেই হোক সেই শহরে পৌঁছে দিতে হবে। তাই কিমের মাথায় একটি আইডিয়া আসে। কিম তখন সেখানে একজন সোলজারকে বলে, স্যার আমার সঙ্গে একজন বিদেশি বিজনেসম্যান আছে, সে গুয়াংজু শহরে তার ব্যবসার কাজ করতে এসেছিল, আর যখন এখানে কারফিউর নির্দেশ দেওয়া হয়েছে তখন সে তার নিজের দেশে ফিরে যাচ্ছিল। কিন্তু আজকে এয়ারপোর্টে পৌঁছানোর পর সে দেখতে পায় যে সে তার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের ফাইলটি শহরের মধ্যেই রেখে এসেছে, আর এই ফাইলটি ছাড়া সে কোনোভাবেই নিজের দেশে পৌঁছতে পারবে না। তাই এখন যেভাবেই হোক তাকে ফাইলটি আনতে যেতেই হবে। আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। এখন কিমের এই সমস্ত কথা সেখানকার সমস্ত সোলজাররা বিশ্বাস করে ফেলে, তাই তারা তাদেরকে শহরে প্রবেশ করতে দেয়। এখন চেকপয়েন্টটি পার হওয়ার পর কিম এখানে পিটারকে বলে, আমি তোমার জন্য যে কাজটি করছি সেটা অনেক ঝুঁকিপূর্ণ একটি কাজ, তাই আমি চাই আমার পেমেন্টটা তুমি এখনই করে দাও। কিন্তু পিটার তখন তাকে কিছু টাকা দিয়ে বলে, আমি এখন শুধুমাত্র অর্ধেক টাকাই পে করব, বাকিটা যখন তুমি তোমার কাজ শেষ করবে তখন দেব। কিম এদের সম্মতি জানায়। এরপর কিম পিটারকে নিয়ে চলে আসে গুয়াংজু শহরের ভিতরে। কিন্তু শহরটিতে প্রবেশ করেই কিম একদম চমকে যায়, কারণ এই শহরটি সবসময় মানুষ দ্বারা পরিপূর্ণ থাকত, আর সে এই শহরে দূর দূরান্ত পর্যন্ত আজকে কোনো মানুষ নেই। শহরের ঘরবাড়ি, স্কুল, কলেজ, দোকানপাট সবকিছুই বন্ধ। এমনকি
পুরো শহরটিকে দেখে মনে হচ্ছিল যে শহরটিতে হয়তো কোনো বিপর্যয় এসে ধ্বংস হয়ে গিয়েছে। তো পিটার এখানে সমস্ত কিছুর ভিডিও করছিল। এমন সময় দেখা যায় যে একটি ট্রাকে করে অনেকগুলো স্টুডেন্ট সমস্ত জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল। তারা আসলে তাদের শহরে চলতে থাকা সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করছিল। তবে হঠাৎ করে কিমদের গাড়ি দেখতে পেরে তারা তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এরপর পিটার সঙ্গে সঙ্গেই তার ক্যামেরা নিয়ে তাদের কাছে চলে যায়। তবে তারা ইংরেজিতে কথা বলায় তারা কেউই তেমনভাবে তার কথা বুঝতে পারছিল না। কিন্তু এই সব ছাত্রগুলোর মধ্যে জেসিক নামক একজন ছাত্র ছিল, আর এই জেসিকি মূলত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, আর সে ইংলিশ অনেক ভালোভাবে জানতো। তাই সে ট্রাক থেকে নেমে পিটারের সঙ্গে কথা বলতে শুরু করে। এরপর তারা যখন জানতে পারে যে পিটার একজন ইন্টারন্যাশনাল সাংবাদিক, তখন তারা খুশিতে একদম আত্মহারা হয়ে পড়ে। কারণ এতগুলো দিন ধরে তাদের শহরে আন্দোলন চলছে, কিন্তু একজন সাংবাদিকও তাদের কাছে আসেনি। এমনকি তাদের কাছে আর কোনো ধরনের সোশ্যাল মিডিয়া না থাকার কারণে তাদের শহরের কোনো পরিস্থিতি বাহিরের মানুষ জানতে পারছিল না। তাই তারা চাইছিল যেভাবেই হোক দেশের সকল মানুষ যেন তাদের শহরের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। আর তাদের শহরের এই নির্মম পরিস্থিতি শুধুমাত্র মিডিয়ার লোকেরাই তুলে ধরতে পারবে। এতে করে তারা হয়তো স্বৈরাচারের সামরিক শাসন থেকে মুক্তি পাবে। এতে পিটার তাদের থেকে জানতে পারে যে তারা সবাই শহরের হসপিটালে যাচ্ছে, কারণ তাদের শহরের ডাঙায় অনেক মানুষ আহত হয়েছে। একথা শুনে পিটার তখন সঙ্গে সঙ্গে তাদের ট্রাকে উঠে পড়ে আর তাদের সঙ্গে সমস্ত পরিস্থিতি দেখতে যেতে চায়। এবার পিটার কিমকেও বলে তাদের ট্রাকের পিছনে পিছনে আসতে, যদিও কিম কিছুটা দূর তাদের পিছন পিছন যায়, কিন্তু একটু পরে সে তার গাড়ি ঘুরিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সে সিওল শহরের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে শহরের এমন পরিস্থিতি দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তাই সে আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছিল না। তাছাড়া পিটার তাকে অলরেডি অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছে, যেটা এইটুকু কাজের জন্য অনেক বেশি পরিমাণ টাকা ছিল। তাই সে খুশি মনে সেখান থেকে ফিরে যাচ্ছিল। কিন্তু এমন সময় দেখা যায় একজন বৃদ্ধ মহিলা কিমের কাছে সাহায্য চায়। সে কিমকে বলে তাকে শহরের হসপিটালে পৌঁছে দিতে। কিমও এতে রাজি হয়ে যায়। এরপর কিম মহিলাটির কাছ থেকে জানতে পারে যে 3 দিন আগে নাকি সেনাবাহিনীর একটি দল তার ছেলের উপর হামলা করেছিল, আর তারা তার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছিল। তবে সেদিনের পর থেকে সে তার ছেলের কোনো খোঁজ পায়নি। তাই সে হসপিটালে গিয়ে একবার দেখতে চায় যে তার ছেলে সেখানে আছে কিনা। কিম দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়, আর সেখানে গিয়ে দেখা যায় অনেক ছাত্ররা আহত এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর অনেকের তো মৃত্যুও হয়েছে। আর তাদের এই অবস্থা সেনাবাহিনীরাই করেছে। এখন এই সব কিছু দেখে কিমের খুবই খারাপ লাগছিল। তবে এমন সময় কিমকে দেখতে পেয়ে তার কাছে পিটার এবং জেসিক আসে। পিটার এখানে কিমকে বলে, তুমি আমার ব্যাগ নিয়ে কোথায় পালিয়ে গিয়েছিলে? তোমাকে কত সময় ধরে আমি খুঁজে বেড়াচ্ছি তুমি জানো? এ কথা শুনে কিম অনেক রেগে যায়, আর সে তাকে বলে, তুমি কি আমাকে চোর বলতে চাইছো? আমি কেন তোমার ব্যাগ নিয়ে পালাতে যাব? আমি তোমার ব্যাগ নেইনি। তবে কিমের গাড়ি খুলে দেখা যায় যে তার গাড়ির মধ্যেই তার ব্যাগটি রয়েছে। কিম এতে বেশ অবাক হয় আর বলে যে সেই বিষয়টি খেয়ালই করেনি। তাই সে সঙ্গে সঙ্গে কিমকে বাকি অর্ধেক ভাড়া দিয়ে দেয়, অর্থাৎ সেই 50,000 ইয়েন। এখন এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে হসপিটাল চত্বরে যে ট্যাক্সি ড্রাইভাররা ছিল তারা তো আরো বেশি অবাক হয়, কারণ সিওল থেকে এখানে আসার ভাড়া অনেক কম ছিল। জেসিক তখন সেই ট্যাক্সি ড্রাইভারকে বলে, এটা তো শুধু অর্ধেক টাকা, এখানে আসার আগে তাকে আরো 50,000 ইয়েন দেওয়া হয়েছে। এই কথা শুনে সেই ট্যাক্সি ড্রাইভার প্রচন্ড রেগে যায় এবং বলে, তুমি অলরেডি তাকে অনেক টাকা বেশি দিয়ে ফেলেছো, তাই এ টাকা তুমি তোমার কাছেই রাখো। কিন্তু পিটার এখানে জোর করে কিমকে টাকা দিচ্ছিল। তবে সেই লোকটি পিটারকে টাকা ফিরিয়ে দিয়ে কিমকে বলে, তোমার মতো লোভী মানুষদের জন্যই আমাদের সাউথ কোরিয়ার বদনাম হয়।
বিদেশি মানুষকে পেয়ে এত টাকা বেশি নেওয়ার কি আছে? এত লোভ করা ভালো নয়, বুঝেছো? এখন এই কথাটি কিমের আত্মসম্মানে লাগে। সে তখন পিটারকে সেই টাকাটি ফিরে দিয়ে বলে, তুমি এখন টাকাটি তোমার কাছেই রাখো। আমি আগে তোমার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে যখন তোমাকে সিউলে নিয়ে যাব, তখন তুমি আমার ফুল পেমেন্ট করে দিও। এরপর কিম পিটারকে তার গাড়িতে তুলে নেয়। পিটার আবার তার সঙ্গে জেসিককেও নিয়েছিল, কারণ জেসিক পিটারকে তাদের শহরের সমস্ত পরিস্থিতি ঘুরে ঘুরে দেখাবে। আর সে যেহেতু ইংলিশ ভাষা জানতো, তাই এখানকার সাধারণ জনগণদের কথা সে তাকে ট্রান্সলেট করে বোঝাবে। এরপর জেসিক তাদেরকে তাদের শহরের একটি জায়গায় নিয়ে যায়। কোরিয়ার অনেক মানুষ সেনাবাহিনীদের বিরুদ্ধে আন্দোলন করছিল। জেসিক তখন চিৎকার করে সবাইকে বলে, তোমরা সবাই এখানে এসো, আমাদের শহরে নিউজ করার জন্য এখানে একজন রিপোর্টার এসেছে। এ কথা শুনে সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। তারা হাততালির মাধ্যমে পিটারকে ওয়েলকাম জানায়, কারণ তারা সবাই রিপোর্টারদের অপেক্ষায় ছিল। আর পিটার এখানে সমস্ত পরিস্থিতির ভিডিও ফুটেজ নিচ্ছিল। তাই এবার খুব ভালোভাবেই সব পরিস্থিতি ক্যামেরায় রেকর্ড করার জন্য সে সেখানকার অনেক উঁচু বিল্ডিংয়ে চলে যায়, যেখানে এই শহরের লোকাল একজন সাংবাদিক ছিল। তো সেই সাংবাদিক পিটারকে বলে যে এখানে নিউজ করতে হলে তাকে খুবই সাবধানে থাকতে হবে, যাতে করে কোনোভাবেই সেনাবাহিনীরা তাকে দেখতে না পায়, কারণ এখন এই শহরে সাংবাদিকের আসা পুরোপুরিভাবেই নিষেধ। তাই যদি সে কোনোভাবে ধরা পড়ে যায়, তাহলে তাকে সহ তাকে যারা যারা সাহায্য করেছে তাদের সবাইকেই সেনাবাহিনীরা মেরে ফেলবে। তো এবার পিটার উপর থেকে আন্দোলনকারী মানুষদের ফুটেজ নিচ্ছিল, যেখানে তারা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। তখন রাস্তার অপর পাশ থেকে একদল সোলজার এসে তাদেরকে বিনা ওয়ার্নিংয়েই মারতে থাকে। এমনকি তারা মানুষদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলতে থাকে। সেই সাথে সাথে তারা সেখানে টিয়ারশেল গ্যাসেরও ব্যবহার করে, যাতে করে প্রত্যেককেই তারা ধরে ধরে মেরে ফেলতে পারে। এখানে অনেক মানুষকে মেরে তাদের লাশগুলোকে নির্মমভাবে ছুঁড়ে ফেলছিল। আর এই নির্মম দৃশ্যগুলো পিটারের মনে অনেক দাগ কেটে যায়, কারণ পিটার ভাবছিল যে দেশের সেনাবাহিনী তাদের নিজের দেশেরই মানুষদের উপর এতটা নির্মম কিভাবে হতে পারে। এখন এই সমস্ত ভিডিওগুলো আরো পরিষ্কারভাবে নেওয়ার জন্য পিটার দৌড়ে নিচে চলে যায়, যাতে করে সে সামনে থেকে ভিডিও নিতে পারে। পিটার অনেক সাহসিকতার সাথে সামনে থেকে ভিডিও নিতে শুরু করে, যেখানে প্রচণ্ড গোলাগুলি চলছিল। তবে কিম তাকে সেখান থেকে বারবার টেনে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু পিটারের মনে এত পরিমাণ ক্ষোভ জন্মেছে যে সে কোনোভাবেই সেখান থেকে নড়ছিল না। সে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত পরিস্থিতি ভিডিও করছিল, কিন্তু এমন সময় তাকে সেনাবাহিনীর একজন বড় অফিসার দেখে ফেলে। ফলে সে কয়েকজন সোলজারকে পিটারকে ধরে আনার জন্য পাঠায়। একজন সোলজার তাদের একদম কাছেই চলে এসেছিল। ততক্ষণে কিম পিটার এবং জেসিককে নিয়ে গাড়ি স্টার্ট করে দেয়। তো সেখান থেকে পালাতে পালাতে প্রায় সন্দেহ হয়ে গিয়েছিল। তখন কিম এবং পিটার ঠিক করে যে তারা জেসিককে একটি সুরক্ষিত জায়গায় নামিয়ে দিয়ে তারা দুজন মিলে সিউল শহরের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু হঠাৎ করে কিমের ট্যাক্সি রাস্তায় বন্ধ হয়ে যায়। কিম অনেক চেষ্টা করার পরও ট্যাক্সিটি কিছুতেই চালু হচ্ছিল না। কিম, জেসিক এবং পিটার মিলে গাড়িটিকে ঠিক করার অনেক চেষ্টা করছিল। হঠাৎ করেই দেখা যায় দূর থেকে একটা গাড়ি তাদের দিকেই আসছে। তারা তিনজন এতে খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে এটা সোলজারদের গাড়ি। তবে গাড়িটি যখন তাদের একদম কাছে চলে আসে, তখন দেখা যায় যে এটি একটি ট্যাক্সি। এরপর সে ট্যাক্সির ভিতর থেকে সেই দুজন ব্যক্তি বেরিয়ে আসে। তারা সেই দুজন সাংবাদিকই ছিল যার সাথে কিমের দেখা হয়েছিল। তারা কিমের সমস্যার কথা জানতে পেরে সে তাদের সাথে তাদেরকে গ্যারেজে নিয়ে আসে। সে তখন গাড়িটি চেক করে তাদেরকে জানায় যে গাড়িটি ঠিক করতে 2 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। কিন্তু এই কথা শুনে কিম অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ বাড়িতে তার ছোট্ট মেয়েটি একাই আছে। আর 2 ঘন্টা পরে রওনা হলে তো তার পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তাই কিম কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিম তখন তার মেয়ের ব্যাপারে সবাইকে বলে এবং বলে যে তাদের কারো কাছে মোবাইল আছে কিনা।
সে তাদের বাড়িওয়ালাকে ফোন করে তার মেয়েকে একটু দেখে রাখতে বলবে। কিন্তু তারা সবাই এখানে তাকে জানায় যে গত 2 সপ্তাহ ধরে তাদের শহরে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে কোনোভাবেই এই শহর থেকে বাইরে যোগাযোগ করা সম্ভব নয়। একথা শুনে কিম খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তবে এমন সময় ওয়ান নামক একজন ট্যাক্সি ড্রাইভার তাদেরকে বলে যে কিমের গাড়ি ঠিক হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে তাদের বাড়িতে যেতে। তো ওয়াং তখন তাদের সবাইকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তার ওয়াইফ এখানে তাদের সবাইকে রাতের খাবার খেতে দেয়। অন্যদিকে আমরা সেই আর্মি অফিসারকে দেখতে পাই যে কিনা পিটারের সম্পর্কে সমস্ত খবর পেয়ে গিয়েছিল এবং সেই গুয়াংজু শহরে নিউজ করার জন্য সেখানে গিয়েছে। আর এই কাজটিতে তাকে সাহায্য করছে সিউলিরই একজন ট্যাক্সি ড্রাইভার। এদিকে পিটাররা যখন খাবার খাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে তারা বাহির থেকে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। এরপর বাহিরে গিয়ে তারা দেখতে পায় যে তাদের শহরে টেলিভিশন সেন্টারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসলে সেই টিভি চ্যানেলটি এই শহরের হলেও এই চ্যানেলটিতে শুধুমাত্র মিথ্যে নিউজ উপস্থাপন করা হচ্ছিল, তাই এই শহরে ঘটে যাওয়া সব কিছুর দোষ জনগণের উপর চাপানো হচ্ছিল। তাই এই শহরের জনগণরা ক্ষিপ্ত হয়ে এই টেলিভিশন সেন্টারটাকেই জ্বালিয়ে দিয়েছে। এখন এটা দেখতে পেয়ে পিটার জেসিক এবং কিমকে নিয়ে সে টেলিভিশন সেন্টারের সামনে চলে যায়, যাতে করে সে এই পুরো ঘটনাটি ভিডিও ধারণ করতে পারে। তবে এমন সময় দেখা যায় যে সেখানে প্রায় অনেকগুলো সেনাবাহিনীর গাড়ি চলে এসেছে, আর তাদের মধ্যে একজন অফিসার এখানে পিটারকে ভিডিও করতে দেখে ফেলে। ফলে তারা দ্রুত পিটারের পিছু করতে থাকে। তাই পিটার, কিম এবং জেসিক অনেক ভয় পেয়ে যায়, আর তারা 3 জন মিলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও পিটার এবং কিম কোনো মতে পালিয়ে যেতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত জেসিক একজন অফিসারের কাছে ধরা পড়ে যায়। সে অফিসার তখন তার মাথায় বন্দুক তাক করে এবং সে পিটার এবং কিমের উদ্দেশ্যে বলে, আমি জানি তোমরা আশেপাশেই আছো, যদি এই ছেলেটিকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি আমার সামনে চলে এসো। কিন্তু জেসিক তখন তাকে বলে, আপনি যে রিপোর্টারকে কথাগুলো বলছেন সে বিদেশি, সে কোরিয়ান ভাষা বোঝে না, তার সঙ্গে শুধুমাত্র ইংরেজিতেই কথা বলতে হয়। সেই সোলজার তখন তাকে জানায় যে সে খুব ভালো একটা ইংরেজি বুঝতে পারে না, তাই সে জেসিককে পিটারকে এই কথাগুলো বলতে বলছিল। তবে জেসিক তাদের ইংরেজিতে বলে, এখানে যা কিছুই হয়ে যাক তোমরা আর ফিরে এসো না। আমি যতটুকু সম্ভব এই সোলজারদেরকে এখানে আটকে রাখার চেষ্টা করছি। তুমি পালিয়ে যাও, কারণ তোমাদের কাছে এখানকার সমস্ত ভিডিও ফুটেজগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে হয়তো আমাদের শহরের হাজার মানুষের প্রাণ বেঁচে যাবে। তোমরা ধারণাও করতে পারবে না যে এখন পর্যন্ত কত মানুষের প্রাণ গিয়েছে। আমার নিজেরই কত কাছের বন্ধুরা মারা গিয়েছে। আমি জানি না যে এই মৃত্যুর খেলা আর কতদিন চলবে, তাই এখানে যদি আমার মৃত্যু হয় তাও তোমরা ফিরে এসো না। আমি চাই এই ভিডিওগুলো সকলের কাছে পৌঁছে যাক এবং আমাদের শহরের মানুষেরা এই নির্মম অত্যাচার থেকে মুক্তি পাক। যদিও পিটার এবং কিম সোলজারদের সামনে যেতে চাইছিল, কিন্তু জেসিকের এই সমস্ত কথা শুনে তারা সেখান থেকে পালাতে শুরু করে। তারা যখন কিছুটা দূরে চলে আসে তখন তারা একটি গুলির আওয়াজ শুনতে পায়। এটা শুনে তাদের আর বুঝতে বাকি থাকে না যে সে অফিসার হয়তো জেসিককে মেরে ফেলেছে। তবে তারপরেও কেন যেন কিমের কাছে বিশ্বাসই হচ্ছিল না যে এটুকু একটা বাচ্চা ছেলেকে অফিসার মারতে পারবে। তারপর আবার জেসিক অনেক বুদ্ধিমান ছিল, তাই কিমের কাছে মনে হচ্ছিল যে ও কোনো না কোনো ভাবে বাঁচতে পারবে। তাই এবার পিটার এবং কিম দ্রুত ট্যাক্সি ড্রাইভারের বাড়িতে চলে আসে। তাদের জেসিকের কথা অনেক মনে পড়ছিল, কারণ সেই ছেলেটা অনেক সাহসী ছিল এবং নিজেদের অধিকারের জন্য পুরো শহরের ছাত্রদেরকে সেই লিড করছিল। সত্যি কি তাকে মেরে ফেলা হয়েছে? এইসব কথা চিন্তা করতে করতেই কিমের চোখে অশ্রু চলে আসে। অনেক সময় ধরে তারা চুপচাপ ছিল, কিন্তু কিছুক্ষণ পরই কিম পিটারকে তার জীবনের কিছু গল্প শোনায়। সে তাকে বলে, আমি তোমার কাছ থেকে ভাড়া বেশি চেয়েছি বলে হয়তো তুমি আমাকে লোভী ভাবতে পারো,
কিন্তু আমি আসলে ততটাও খারাপ মানুষ নই। আমার আসলে অনেক টাকার প্রয়োজন। তবে একটা সময় ছিল যখন আমি সৌদি আরবে লরি চালাতাম। তখন আমি প্রচুর পরিমাণে টাকা উপার্জন করেছিলাম। আর সেই টাকাগুলো নিয়ে আমি সাউথ কোরিয়াতে আমার মেয়ে এবং ওয়াইফকে নিয়ে থাকতে শুরু করেছিলাম। যদিও বেশ কিছুদিন আমাদের সময়গুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করেই একদিন আমরা জানতে পারি যে আমার ওয়াইফের অনেক বড় একটি রোগ হয়েছে। তাই তখন তার ট্রিটমেন্টের পিছনে আমি আমার সমস্ত টাকাই খরচ করে ফেলি। কিন্তু কয়েক মাস পরে জানা যায় যে তার সুস্থ হওয়ার জন্য আর কোনো চিকিৎসা নেই। আর সেই সময় আমার কাছে অল্প কিছু টাকা ছিল। তখন আমার ওয়াইফ আমাকে বলে, তুমি আর আমার পিছনে 1 টাকাও খরচ করো না। তোমার কাছে এখন যতগুলো টাকা আছে সেগুলো দিয়ে তুমি ছোটখাটো একটি ট্যাক্সি কিনে ফেলো, যেটার মাধ্যমে তুমি এবং আমাদের মেয়ে চলতে পারবে। তো আমার ওয়াইফের অনেক অনুরোধের ফলে আমি সেই ট্যাক্সিটি কিনে ফেলি। কিন্তু কিছুদিন পরই সে মারা যায়। তবে আমি এতে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তাকে আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। তাই আমি প্রতিদিনই মদ পান করে বাড়িতে ফিরতাম। কিন্তু একদিন আমি বাড়িতে ফেরার পর দেখতে পাই যে আমার মেয়ে তার মায়ের কিছু জামা কাপড় চেপে ধরে কাঁদছে আর বলছে যে এই পৃথিবীতে এখন নাকি তার আপন বলতে তার কেউই নেই। কেউ নাকি তাকে তার মায়ের মতো যত্ন করে না। আমার মেয়ের এই কথাগুলো আমার হৃদয়ে একদম গেঁথে যায়। তখন আমি আমার ভুল বুঝতে পারি। আমি হয়তো মদ পান করে তাকে ভুলে থাকছি, কিন্তু আমার মেয়েটা কি দোষ করেছে? তার অন্তত বাবার ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। তাই আমি সেদিনের পর থেকে মদ পান করা ছেড়ে দেই এবং বাঁচতে শুরু করি শুধুমাত্র আমার মেয়ের জন্য। আর এখন আপন বলতে আমার মেয়ের শুধু আমিই আছি। আমার কিছু হয়ে গেলে তাকে দেখার মতো আর কেউ নেই। এখন কিমের এসব কথা শুনে পিটার অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর তারা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে। তবে ভোরবেলা দেখা যায় কিম কাউকে কোনো কিছু না বললেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে আসলে তার মেয়ের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তার কিছু হয়ে গেলে তার মেয়েকে কে দেখবে, এই দুশ্চিন্তায় তাকে কুরে কুরে খাচ্ছিল। তাই সে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সিউলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে আসলে কাল সারা রাত পিটার ঘুমায়নি। আর কিম যখন চলে যাচ্ছিল পিটার সেই সমস্ত বিষয়টি খেয়াল করেছিল, কিন্তু সে কিমের মেয়ের কথা চিন্তা করে তাকে আর সেখানে আটকায় না। অন্যদিকে কিম যখন তার ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ওয়াং নামে সেই ট্যাক্সি ড্রাইভারটি আসে। আর ওয়াং এখানে তাকে একটি নাম্বার প্লেট দেয় এবং তাকে বলে দ্রুত তার ট্যাক্সির আসল নাম্বারটি চেঞ্জ করে ফেলতে, কারণ সেনাবাহিনীর সবাই জেনে গিয়েছে যে সিউলেরই একজন ট্যাক্সি ড্রাইভার পিটারকে সাহায্য করছে। আর তোমার ট্যাক্সির নাম্বার প্লেট দেখে সহজেই বোঝা যাচ্ছে যে তুমি সিউলের ট্যাক্সি ড্রাইভার। তাই নাম্বার প্লেটটি চেঞ্জ করলে তারা হয়তো বুঝতে পারবে না। এরপর সে তাকে একটি ম্যাপও দেয়, যেখানে এই শহর থেকে বের হওয়ার গোপন অনেকগুলো রাস্তা ছিল। তো কিম সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এমন সময় ওয়াং তার হাতে কিছু টাকা দেয় আর বলে এটা তার ট্যাক্সি ভাড়া, পিটার নাকি তাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। কিন্তু কিম এখানে সে টাকাটা নিতে চাইছিল না, কারণ তার যেই কাজটি কমপ্লিট করার পর টাকাটি নেওয়ার কথা ছিল সেটা সে এখনো কমপ্লিট করেনি। তার উপর আবার সে পিটারকে একা ফেলেই চলে যাচ্ছে। তাই টাকাগুলো নিতে তার অনেক লজ্জা লাগছিল, কিন্তু ওয়াংয়ের অনেক জোর করার কারণে তাকে টাকাগুলো নিতে হয়। এরপর সে ওয়াংকে মন থেকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর সে সেই ম্যাপটিতে থাকা একটি গোপন রাস্তার মাধ্যমে খুব সহজেই কোনো বাধা ছাড়া সিউলে চলে আসে। আর এখানে সে প্রথমে বাড়িওয়ালিকে ফোন করে আর তার মেয়ের খবর নেয় যে তার মেয়ে ঠিক আছে কিনা। তখন সে তাকে জানায় সে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরছে। কিমের অনেক খিদে পেয়েছিল, তাই সে সিউলের একটি হোটেলে নাস্তা করতে যায়। কিন্তু এমন সময় সে কিছু মানুষকে গুয়াংজোর ব্যাপারে কথা বলতে শুনে। একজন লোক এখানে বলে, আমি শুনলাম যেদিন থেকে আমাদের শহরে সেনা শাসন চালু হয়েছে সেই দিন থেকেই গুয়াংজো শহরের মানুষ নাকি প্রতিবাদ করছিল, কিন্তু তখন সেনাবাহিনীর সবাই তাদের উপর হামলা করে।
তারা এখন পর্যন্ত অনেক নিরীহ মানুষকে নাকি হত্যা করে ফেলেছে। এমনকি এখনও তারা সবকিছু আড়াল করেই নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছিল। তাছাড়া বাহিরের মানুষ যেন সেই শহর সম্পর্কে কিছু জানতে না পারে, তাই তারা সেখানকার ইন্টারনেট এবং নেটওয়ার্কও বন্ধ করে দিয়েছে। তবে আমি জানি না এই কথাগুলো কতটুকু সত্য। লোকটির এসব কথা শুনে আরেকজন লোক বলে, তুমি খবর টবর দেখো না নাকি? শুধু শুধু আমাদের দেশের সেনাবাহিনী নামে বদনাম কেন করছো? তারাই তো আমাদের প্রকৃত বন্ধু। তারা কোনো নিরীহ মানুষদেরকে হত্যা করেনি, বরং তাদের উপরই সেখানকার ছাত্র সমাজ অ্যাটাক করেছে। তাদের সঙ্গে সাধারণ মানুষও জড়িত আছে। এখন পর্যন্ত তারা শতাধিক সেনাকে মেরে ফেলেছে। তাছাড়া যে কোনো সেনা যদি কোনো মানুষকে মেরেও থাকে, তাহলে তা নিজেদেরকে বাঁচানোর জন্যই। নিউজ পেপার এবং টিভি চ্যানেলগুলোতে তো এইসব পরিষ্কারভাবেই দেখানো হচ্ছে। তখন সেই লোকটি তাকে বলে, আচ্ছা ঠিক আছে, সব মানলাম, কিন্তু সেই শহরের ইন্টারনেট এবং নেটওয়ার্ক বন্ধ কেন? এরপর সেই লোকটি বলে, আসলে সেখানকার ছাত্ররাই সেখানকার টাওয়ার ভেঙে দিয়েছে, তাই হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এখন এই সমস্ত কথা শুনে কিমের অনেক মন খারাপ হয়ে যায়, কারণ সে তো নিজের চোখে দেখে এসেছে যে সেনাবাহিনীরা সেখানকার মানুষদেরকে কিভাবে মারছে। আর বাহিরের মানুষ কিনা উল্টো নিরীহ মানুষদেরকেই দোষারোপ করছে। এটা তো তাদের সাথে অনেক বড় অন্যায়। আসলে শহরের মানুষ সেই সমস্ত জিনিসে বিশ্বাস করছে যেগুলো মূলত টিভি চ্যানেল এবং নিউজ পেপারে তাদেরকে দেখানো হচ্ছে। আর এভাবে চলতে থাকলে হয়তো এই নির্মম সত্য ঘটনা আড়ালেই থেকে যাবে। এসব ভেবে কিমের খুবই মন খারাপ হয়ে যায়। সে তখন খাবার শেষ না করেই তার বাড়ির দিকে ফিরতে শুরু করে, কিন্তু যাওয়ার পথে সে তার চোখের সামনে বারবার সেই দৃশ্যগুলো ভেসে উঠছিল যে কিভাবে সেনাবাহিনীরা নির্মমভাবে মানুষদেরকে হত্যা করেছে এবং কতটা নির্দয়ভাবে লাশগুলোকে ছুঁড়ে ফেলেছে। যারা কিনা অধিকারের জন্য লড়াই করছে, তাদের শাস্তি কি এতটা ভয়ানক হতে পারে? তখন সে মানুষদের জন্য তার অনেক খারাপ লাগছিল, আর সে নিজের অজান্তেই তাদের জন্য কাঁদতে শুরু করে এবং তার ভিতরে ভিতরে অনেক অনুশোচনা তৈরি হয়, কারণ সে পিটারকে সেখানেই ফেলে চলে এসেছে। আর পিটারের কাছে সেই ভিডিও ফুটেজগুলো ছিল, তাকে ফেলে আসাটা তার একদমই ঠিক হয়নি, কারণ ভিডিওগুলোর মাধ্যমেই হয়তো সে শহরের মানুষ ন্যায্য বিচার পাবে। কিম এখানে তার মেয়ের কথাও একবার চিন্তা করে, কিন্তু পরক্ষণেই সে ভাবে যে তার মেয়ে অন্তত এখানে সেফ আছে। কিন্তু গুয়াংজু শহরের কত মা বাবার বুক যে খালি হয়ে যাচ্ছে, এটা সে একজন মানুষ হয়ে কখনোই মেনে নিতে পারে না। তাই সে সঙ্গে সঙ্গে আবারও তার ট্যাক্সি ঘুরিয়ে গুয়াংজু শহরে চলে যায়। আর সেখানে ওয়াংয়ের বাড়িতে এসে সে জানতে পারে যে পিটার এবং বাকি সবাই নাকি শহরের হসপিটালে গিয়েছে। একথা শুনে কিম তখন দ্রুত সেই হসপিটালে চলে যায়, কিন্তু তখন সেখানে যাওয়ার পর দেখতে পায় যে পুরো হসপিটাল মৃতদেহে ভর্তি হয়ে গিয়েছে। শত শত মানুষকে সেনাবাহিনীরা গুলি করেছে, যার ফলে অনেকেই খুবই বীভৎস অবস্থায় রয়েছে। তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাচ্ছে। দৃশ্যটি এতটাই নির্মম ছিল যেটা কিম নিজের চোখ দিয়ে দেখে সহ্য করতে পারছিল না। এবার কিছুটা ভিতরে যাওয়ার পর কিম ওয়াং এবং পিটারকে একটি মৃত লাশের পাশে বসে কাটতে দেখে, তবে কিম বুঝতে পারছিল না যে এটা কার লাশ। সে তখন লাশটির কাছে গিয়ে আস্তে আস্তে লাশের উপর থেকে কাপড়টি সরায়, আর লাশটিকে দেখে তার বুকটা যেন একদম কেঁপে ওঠে, কারণ এটা ছিল জেসিক। অর্থাৎ সেদিন সত্যি সত্যিই জেসিককে মেরে ফেলা হয়েছিল। এরপর ওয়াং এখানে কিমকে জানায় যে তারা জেসিককে মেরে ফেলার পর তাকে একটি ধান খেতে ফেলে রাখা হয়েছিল, আর গতকাল রাতে তারা আরো শত শত মানুষকে হত্যা করেছে। এখন তো শহরে এত পরিমাণ লাশ হয়ে গিয়েছে যে সে লাশগুলোকে কবর দেওয়ার মতো কফিন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। তাই যতজনকে কবর দেওয়া সম্ভব হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, আর বাকি লাশগুলোকে হসপিটালের মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং অন্যান্য ছাত্রগুলো এখন নিজেই কিছু কফিন বানাতে গিয়েছে, যাতে করে এই মানুষগুলোকে
অন্তত শান্তিতে একটু কবর দেওয়া যায়। এরপর ওয়াং জেসিকের ব্যাপারে বলে, এই জেসিক ছেলেটি আমাদের শহরের একজন মেধাবী একজন ছাত্র ছিল। তার অনেক স্বপ্ন ছিল যে সে একজন সিঙ্গার হবে। আর কিছুদিন আগে কোরিয়ান অনেক বড় একটি ব্যান্ড দল থেকে তার অফার এসেছিল। তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে বলে সে যে কতটা খুশি ছিল, আমাদের পুরো শহর সে মাতিয়ে রেখেছিল। অথচ আজকে বিনা কারণে তাকে মরতে হয়েছে। এই ছেলেটি দেশের জন্য অনেক কিছু করেছে, সব সময় দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসেছে। অথচ দেখো, শেষ পর্যন্ত দেশ তাকে কি দিয়েছে? একটা নির্মম মৃত্যু যন্ত্রণা। এসব কথা বলতে বলতে ওয়াং এখানে কান্নায় ভেঙে পড়ছিল। এদিকে জেসিকের মৃত্যুতে পিটারও যেন একদম পাথর হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে শক্ত করে ফেলে। আর সে পিটারের কাছে এসে বলে, আশ্চর্য ব্যাপার, তুমি তো এখানে রিপোর্ট করতে এসেছো, তাহলে কেন তুমি চুপচাপ বসে আছো? এই ধরো ক্যামেরা, এই সব কিছু রেকর্ড করো, কারণ তোমাকে এই খবরটি যেভাবেই হোক সবার কাছে পৌঁছে দিতে হবে। একটা কথা কোনোভাবেই ভুলে যেও না, তুমি যাতে এই শহরের সত্য নিউজগুলো মানুষের সামনে তুলে ধরতে পারো, সেই জন্যই কিন্তু জেসিক নিজে জীবন দিয়েছে। তাই তার জীবনের মূল্য বৃথা যেতে দিও না। এখন কিমের এসব কথা শুনে পিটার নিজেকে সামলে নেয়। এরপর সে আস্তে আস্তে ক্যামেরায় হসপিটালের সবকিছু রেকর্ড করতে থাকে। মানুষের চিৎকার এবং আহাজারিতে চারপাশ একদম ভারী হয়ে গিয়েছে। পিটার আগে কখনো এতগুলো লাশ একসাথে দেখেনি। তখন সেখানে ট্যাক্সি ড্রাইভাররা চলে আসে। তাদের মধ্যেই একজন ওয়াংকে বলে যে কাল রাতের বেলা সেনাবাহিনীরা বহু মানুষকে মেরে ফেলেছে, আর এই ঘটনার প্রতিবাদেই সমস্ত মানুষ মিলে নির্দিষ্ট জায়গাতে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবে জাতীয় সঙ্গীত গাইছিল। কিন্তু এমন সময় সেখানে অস্ত্র নিয়ে সেখানে শত শত সৈনিক চলে আসে, আর তারা এই সমস্ত নির্মম মানুষদের উপর নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে করে সেখানে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়, আর এখন রাস্তায় তাদের লাশ পড়ে আছে এবং বহু মানুষ এখনো আহত অবস্থায় পড়ে আছে। এসব কথা শুনে ওয়াং তখন বলে, আমাদের এখন আর বসে থাকার সময় নেই, দ্রুত সেখানে গিয়ে আহতদেরকে সাহায্য করতে হবে। এরপর তারা সবাই মিলে দ্রুত সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে সেখানকার সম্পূর্ণ রাস্তাগুলো মানুষের রক্ত দিয়ে ভরে গিয়েছে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু লাশ পড়ে আছে। অনেকে আবার আহত অবস্থায় তীব্র যন্ত্রণায় চিৎকার করছিল। অনেক মানুষ তো আবার নিজে আহত হলেও সে তার বন্ধুদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার উপর আবার এখনো যারা সামনের দিকে রয়েছে তাদের উপরও অনবরত গুলি চালানো হচ্ছিল। তবে এত নির্মম দৃশ্য সে যেন আর সহ্য করতে পারছিল না। এবার কিছুক্ষণ পর দেখা যায় যে সেখানে যতগুলো সাধারণ মানুষ ছিল সেনাবাহিনীদের কাছে আত্মসমর্পণ করতে চাইছিল, কারণ সাদা পতাকার মানে হচ্ছে শান্তির প্রতীক। কিন্তু যারা এই কাজটি করার জন্য সামনে আসে তাদেরকেও সৈনিকরা গুলি করে মারতে থাকে। দেখতে দেখতে সেখানে লাশের যেন মিছিল তৈরি হয়ে যায়। চারিদিকে চিৎকার, কান্না, আহাজারি এবং গুলির শব্দ, সবকিছু মিলিয়ে খুবই ভয়ঙ্কর একটি অবস্থা। সেখানে যেন মানুষের মৃত্যুর প্রতিযোগিতা চলছিল। এখন তাদের মধ্যে কিছু মানুষ পিটারকে বারবার বলছিল, তোমার কাছে এখানকার সমস্ত ভিডিও রয়েছে, তুমি এখানে আর থেকো না, তুমি যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে এই খবরগুলো প্রচার করো, তা না হলে আমরা বাকি যারা বেঁচে আছি তারাও মারা যাব। তুমি এখন পারো আমাদের শহরের বাকি মানুষদের জীবন বাঁচাতে। এসব কথা শুনে কিম এবং পিটার তখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিম তখন তার গাড়িতে করে পিটারকে নিয়ে রওনা হয় সিউলের উদ্দেশ্যে। তবে ততক্ষণে তাদেরকে সেই আর্মি অফিসাররা দেখে ফেলেছিল, যার ফলে সে তার কয়েকটি সেনাবাহিনীর ইউনিট নিয়ে পিটার এবং কিমের পিছু করতে থাকে। এবং আর্মি অফিসার এদিকে সমস্ত জায়গায় অর্ডার দিয়ে দেয় যাতে করে গুয়াংজু শহরের প্রত্যেকটি রাস্তায় বন্ধ করে দেওয়া হয়। এদিকে কিম এবং পিটার যখন সেই রাস্তাটিতে আসে, যে গোপন রাস্তা দিয়ে সে আজকে সকালে এখানে এসেছিল, সেই রাস্তাটিও এখন আর্মিরা বন্ধ করে দিয়েছিল। কিম এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়।
কিন্তু এরপর সে তার মনের সাহস জুগিয়ে চলে যায় আর্মিদের সামনে। আর এখানে সে তার সেই পুরনো বুদ্ধিটাকে কাজে লাগায়। সে এখানে আর্মিদেরকে জানায় যে পিটার একজন আমেরিকান ব্যবসায়ী। সে গুয়াংজুতে একটি ব্যবসার কাজে এসেছিল আর কারফিউর কারণে সে ফিরে যাচ্ছিল, কিন্তু সে ভুল করে এই শহরে তার একটি গুরুত্বপূর্ণ কাগজ ফেলে গিয়েছিল আর সে ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকেই যাচ্ছে। তো এইসব কথা শুনে একজন আর্মি তাদের গাড়িকে চেক করতে শুরু করে। তবে সে যখন গাড়িটির ডিকির মধ্যে চেক করছিল তখন সে সেখানে কিমের গাড়ির আসল নাম্বার প্লেটটি দেখতে পায়, যেটা এখানে আসার আগে ওয়াং পরিবর্তন করে দিয়েছিল, যাতে করে আর্মিরা বুঝতে না পারে যে এটা সিউলের গাড়ি। কিন্তু এই আর্মি এখানে খুব ভালোভাবেই বুঝে যায় যে এটাই তাহলে হচ্ছে সিউলের সেই গাড়িটি, যেটাকে ধরার জন্য তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আর্মি এখানে কিছু একটা চিন্তা করে আর সে তার সঙ্গীদেরকে বলে এদেরকে ছেড়ে দাও, এদের গাড়িতে তেমন কিছুই নেই। কিমিতে একদম অবাক হয়ে যায়, কারণ সেও দেখেছে যে এই আর্মি নাম্বার প্লেটটি দেখতে পেয়েছে। তবে তারপরেও সে এখানে তাদেরকে কিছুই বলে না। আসলে কোনো না কোনোভাবে এই আর্মিও হয়তো বুঝতে পেরেছে যে গুয়াংজু শহরে যা কিছু হচ্ছে সেগুলো অন্যায়। তাই সে নিজে একজন আর্মি হলেও সে হয়তো সে মানুষদের পাশেই আছে। তবে কিমের এখানে গাড়িটি ছাড়ার আগে আর্মিদের কাছে একটি ফোন আসে, যেখানে তাদেরকে জানানো হয় যে কোনো বিদেশি থাকলে কোনো গাড়িকে যেন যেতে দেওয়া না হয়। আর এই কথাটি শুনতে পায় কিম। তবে কিম ফুল স্পিডে তার গাড়িটি স্টার্ট করে দেয় আর কোনো মতে সে সেই আর্মিদের হাত থেকে পালিয়ে আসে। তবে ততক্ষণে সেখানে দলবল নিয়ে সে আর্মি অফিসাররা চলে এসেছিল আর তারা সেখানে কিমদেরকে গুলি করে মারতেই যাচ্ছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল যে কিমদের হয়তো বাঁচার আর কোনো উপায় নেই, কিন্তু ঠিক এমন সময় সেখানে আরও বেশ কয়েকটি ট্যাক্সি চলে আসে, যেগুলো ছিল ওয়াং এবং তার বন্ধুদের ট্যাক্সি। তারা কিম এবং পিটারকে বাঁচানোর জন্যই ছুটে এসেছে। তো তারা এখানে কৌশলে কিমদের গাড়িটিকে একদম সামনে পাঠিয়ে দেয়, যার ফলে কিম পিটারকে নিয়ে খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু এই কাজটি করতে গিয়ে ওয়াং এবং তার বেশ কয়েকজন বন্ধু সেখানেই মারা যায়। আর এই ঘটনাটি পিটার এবং কিমকে আরো অনেক বেশি কষ্ট দিচ্ছিল। তবে এবার রাতের বেলা দেখা যায় যে কিম এবং পিটার কোরিয়ার এয়ারপোর্টে এসেছে, যাতে করে পিটার এখান থেকে পালিয়ে যেতে পারে। অন্যদিকে আর্মি অফিসার এয়ারপোর্টে খবর নিয়ে জানতে পারে যে পিটার নাকি আগামীকাল সকাল 10টার একটি ফ্লাইটের টিকিট বুক করেছে, অর্থাৎ সে কাল সকালে কোরিয়া থেকে পালাবে। তাই সম্পূর্ণ আর্মি ফোর্স কাল সকালবেলায় তাকে ধরার প্ল্যান তৈরি করছিল। কিন্তু এদিকে দেখা যায় পিটার এয়ারপোর্টে গিয়ে 1 ঘন্টা পরেরই জাপানের একটি টিকিট কেটে ফেলে। এরপর সে কিমের কাছে এসে বলে যে সে যেন একটি খাতার মধ্যে তার নাম্বার এবং অ্যাড্রেস লিখে দেয়। এরপর সে কিমকে বলে আমি এখান থেকে ফিরে গিয়ে প্রথমে এই খবরগুলো টেলিকাস্ট করে দিব, তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমি আবারও ফিরে আসব এবং তোমার সাথে দেখা করব। এরপর কিম একটি ডায়েরির মধ্যে তার নাম এবং ঠিকানা পিটারকে লিখে দেয়। এবার পিটার যাওয়ার আগে কিমকে অনেক শক্ত করে একবার জড়িয়ে ধরে। সে খুব সুন্দরভাবে তার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে পড়ে আর কিম সঙ্গে সঙ্গে ফিরে আসে তার মেয়ের কাছে। সে তার মেয়েকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদতে শুরু করে, কারণ সে ভাবতেই পারেনি যে সে তার মেয়েকে আবারও দেখতে পাবে। এবার পরের দিন দেখা যায় যে পিটার সেই সমস্ত ভিডিও এবং রিপোর্টগুলো একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলের মধ্যে ছড়িয়ে দিয়েছে, যার ফলে দেখতে দেখতে পুরো পৃথিবীর মধ্যে এই নিউজটি একদম ভাইরাল হয়ে যায় যে কোরিয়ার সরকার কিভাবে সেনাবাহিনীদের মাধ্যমে গণহত্যা চালাচ্ছে, যার ফলে পুরো বিশ্বের কাছে কোরিয়ার সরকার স্বৈরাচার হিসেবে আখ্যায়িত হয়। আর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এই সরকারকে সাউথ কোরিয়া থেকে সেনা শাসন তুলে নিতে হয়। এভাবেই কোরিয়ার মানুষ তাদের ন্যায় বিচার পায়। এবার কিছুদিন পরে দেখা যায় যে পিটার আবারও কোরিয়াতে ফিরে এসেছে কিমের সঙ্গে দেখা করার জন্য।
কিন্তু সে আসলে তাকে কিম যে নাম্বার এবং ঠিকানা দিয়েছিল সেগুলো পুরোপুরি ফেক ছিল। তাই পিটার আর তাকে কোনোভাবেই খুঁজে পায় না। তবে পিটার বুঝতে পেরেছিল যে কিম হয়তো তার মেয়ের কথা ভেবে কোনো ঝামেলা করতে চাইছিল না, তাই সে তাকে তার সঠিক নাম ঠিকানা দেয়নি। এই ঘটনার পর প্রায় 23 বছর সময় কেটে যায়। সালটা ছিল 2003। বর্তমানে নতুন সরকার কোরিয়াকে পরিচালনা করছে। পিটারকে বর্তমান সরকার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে, কারণ সেই সময় কোরিয়ার মানুষদের অধিকার আদায়ের জন্য পিটার নিজের জীবন বাজি রেখে যে কাজটি করেছিল সেটি কোনো কোরিয়ান রিপোর্টারও করতে পারেনি। তাই তার এই সাহসিকতার জন্য আজকে তাকে পুরস্কৃত করা হবে। তো এবার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য পিটার যখন স্টেজে ওঠে তখন সে সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে। সে এখানে সবাইকে জানায়, আমি আসলে সেই সময় যে কাজটি করেছি সে কাজটি শুধুমাত্র আমি একা করিনি, এর পিছনে আমার প্রিয় একজন বন্ধুর অনেক অবদান রয়েছে। মূলত সে তার জীবন বাজি রেখেছে বলেই আমি আজকে বেঁচে আছি। তার সাহসিকতার জন্যই আমি এই নিউজগুলো সবার কাছে পৌঁছে দিতে পেরেছি। আর আমার সেই বন্ধু হচ্ছে কোরিয়ারই একজন ট্যাক্সি ড্রাইভার। আমার বিশ্বাস আমার কথাগুলো সে এখনো শুনছে। তাই আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি এখনো তার জন্য অপেক্ষা করছি। আমি তার সঙ্গে একবার হলেও দেখা করতে চাই। আর আমার জীবনে এখন শেষ ইচ্ছে হচ্ছে আমি মৃত্যুর আগে অন্তত একবার কিমকে দেখতে চাই। কথাগুলো বলতে বলতে পিটার অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে কিম এখনো কোরিয়াতে ট্যাক্সি চালানোর কাজ করে। এরপর কিম এখানে একটি নিউজ পেপারের মাধ্যমে পিটারের বলা এই সমস্ত কথাগুলো জানতে পারে। কিম এতে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। 23 বছর আগের সেই নির্মম ঘটনা যেন তার চোখের সামনে ভেসে ওঠে। কিম তখন নিউজ পেপারে থাকা পিটারের একটি ছবির দিকে তাকিয়ে বলে, আমিও তোমাকে দেখতে চাই পিটার। মৃত্যুর আগে আমিও তোমার মতো মহান মানুষকে আরও একবার দেখে যেতে চাই। আর এখানেই এই নির্মম গল্পটি শেষ হয়ে যায়। মুভির একদম শেষ দৃশ্যে আমরা আসল পিটারকে দেখতে পাই, যে কিনা কিম এবং তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছিল। এমনকি সে তার মৃত্যুর 1 বছর আগে পর্যন্ত কিমের সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু তার এই ইচ্ছেটি আর কখনোই পূরণ হয়নি। 2016 সালে সে তার অপূর্ণ ইচ্ছে নিয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। আর তখন থেকে আজ পর্যন্ত কিমের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও সময়ের সাথে সাথে পৃথিবীর এই সমস্ত নির্মম ইতিহাসগুলো চাপা পড়ে যায়, মানুষ ভুলে যায় অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বাজি রাখা মানুষদেরকে। তবে যুগে যুগে পিটার এবং কিমের মতো মানুষেরা বারবার ফিরে আসে, কখনো আবু সাইদ হয়ে, আবার কখনো মুগ্ধ হয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকে এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অন্য কোনো ড্রামার রিকোয়েস্ট হলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।